জীবনের জন্মের দিকটা বলা যায় যমক দিন জন্ম, কিন্তু মৃত্যুর দিন আগাম কেউ কি বলতে পারে? কেউ পারে। যাকে তুই গ্রামে ফোন করেছিলি? হ্যাঁ, বোতলা বেশি তোমার কথা হচ্ছে, কোনো সমস্যা নেই। জমি বিক্রি করবে, দামটা একটু বেশি যাচ্ছে আর কি। ওই যে, ওরা বুঝতে পারছে যে তুই নাহার বিদেশে থাকিস, তোদের অনেক টাকা পয়সা আছে, সেই জন্য এরকম দাম হাঁকাচ্ছে। কত টাকা বলেছে কি? ও বলেছে 30 লাখ, আমি 20 লাখের কথা বলেছি। কেন 15 বলতে হতো? অসুবিধা নেই ভাইজান, 22, 23, 24 যাই বলবো, প্রয়োজনে 30 যেটা কিনবো। আমার তো এখনো যাওয়ার কোনো জায়গা নেই, আমি বাকি জীবনটা ওখানেই থাকবো। ছোটবেলায় তোমার সাথে হাল চাষ করতাম, প্রয়োজনে হাল চাষ করবো, কিছু ধানি জমি কিনবো, আমার চলে যাবে। আর এইখানে যে টাকাগুলি রাখলি জাহিদের কাছে, জিতির কাছে, সেগুলো কি হবে? সেগুলো তোমার টাকা ওদেরকে দিয়েছে, তা আমার টাকা না। ঠিক আছে, আমিও ভাবছি আমি গ্রামেই থেকে যাব, শহরে আর কোনো দিন আসবো না। এই জীবন আমার ভালো লাগে না। ভালো না লাগে চলো, মনটা না সত্যি খুব খারাপ হয়ে আছে, প্রতিদিন খুবই মন খারাপ করছে। এটা অনেক কেঁদেছে রে আমার। ও সাধারণত কখনো কাঁদে না, কিন্তু আজকে এত কেঁদেছে। কি আর বলবো, আল্লাহর কাছে দোয়া করি রাশিদের যেন গুনাহটা মাফ করে দেয়। আমি যাওয়ার আগে তুমি সব ম্যানেজ করে ফেলছো। ওয়েল ডান জ্যোতি, ভেরি গুড। তোমার যেতে হবে না, মানে বাবা তোমার সঙ্গে দেখা করবেন না। মানে কেন? আমি কোনো দোষ করেছি? দেখো রাশেদ, আজকে তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি তোমাকে একটা কথা জানাতে এসেছি, সেটা হলো আমাদের এই বিয়েটা হচ্ছে না। বিয়ে হবে না কেন? মানে আমি এই বিয়েটা করতে পারবো না। কেন মানে আমি তোমার বাসায় যেতে দেরি করছি এই কারণে তুমি রাগ করছো আমার উপরে? আচ্ছা ঠিক আছে, এখন চলো, আমি আজকে তোমার বাবার সাথে দেখা করবো। না রাশেদ, তোমার বাসায় যাওয়া না যাওয়া নিয়ে আসলে কোনো ইস্যুই না। আমাদের বিয়েটা হচ্ছে না, এটাই মেন কথা। কিন্তু কেন? নিশ্চয়ই এর কোনো কারণ আছে। দেখো, আমি আমার বাবার কথার বাইরে যেতে পারবো না। আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। যদি তুমি কিছুদিন আগে বললা যে তোমার বাবা তোমার জন্য একটা ছেলে দেখেছে, সেই ছেলের বাবা তোমার বাবাকে অপমানও করেছে, তারপরে বললা যে তোমার কাজিনের সাথে বিয়ে ঠিক হতে পারে, কিন্তু তুমি রাজি না। তুমি রাজি না থাকলে তো কোনো সমস্যা নাই, কিন্তু আজকে কথা কেন বলছো? আজকে আমি কথা বলছি কারণ আমার বাবার পছন্দ করা ছেলে, মানে আমার ফুপির ছেলে, তার সঙ্গে বিয়ের ব্যাপারে আমি মত দিয়েছি। জ্যোতি, রাজশাহী থেকে চাকরিটার পোস্টিং নিয়ে এসেছিলাম ঢাকায়, তোমার সাথে দেখা হবে, তোমাকে বিয়ে করব, নতুন একটা জীবন শুরু করব। আমার তো তুমি ছাড়া কেউ নাই। এত স্বপ্ন দেখে কোনো লাভ নেই। তুমি বরং আমাকে আর ফোন না করো, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা না করো। এতটা স্বার্থপরতা তোমাকে মানাচ্ছে না। আমি কি করব? আমি তো আমার বাবার কথার বাইরে যেতে পারবো না। ও, তাহলে তার কিছু বলার নেই। তুমি তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে, বাবার পছন্দ ঠিক রাখতে গিয়ে তুমি তোমার নিজের ভালোবাসাকে ভুলে যাবে, তাই তো? এটা তো তোমার জন্য অনেক গর্বের বিষয়, তাই না জ্যোতি? আমি আসি রাশেদ। জানো, একটা বাসা দেখেছিলাম, ভেবেছিলাম যে 2 মাসের মধ্যে আমাদের বিয়েটা হয়ে যাবে, তারপর একটু একটু করে নতুন সংসার সাজাবো। কি স্বপ্ন দেখি, তাই না? রাশেদ, আমার দেরি হয়ে যাচ্ছে। পালাতে চাইছো? পালাও, তবে তোমার পালানোর সীমানাটা এত দূর নির্ধারণ করে ফেলেছো
তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না, সম্ভবও না। ভালো থেকো। আমার বিয়ের কার্ড তোমাকে পৌঁছে দেবো। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামেরা মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো। রাশেদের কোনো আত্মীয় স্বজন আসেনি? না, ওর তেমন কোনো আত্মীয় স্বজনও ছিল না। ওর নানা বাড়ির লোকজনরা আসবে, এসে ওকে রাজশাহীতে নিয়ে যাবে। রাশেদের নানা বাড়ি রাজশাহীতে? হ্যাঁ, রাজশাহীতে থেকেই চাকরি করতো। ঢাকায় পড়াশোনা শেষ করে রাজশাহীতে চলে গিয়েছিল, আবার আমার জন্যই এসেছে। কাঁদিস না কিছু, কিছু তো করার নেই। ঢাকা না ওকে ছাড়তে চাইনি, তাই ঢাকা পার হওয়ার আগেই। ভাইয়াও নতুন বাইক চালানো শিখেছিল, আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা বাইকে করে সারা দেশ ভ্রমণ করব। আমার কখনোই রাশেদের সঙ্গে কথা হয়নি, ইভেন আমি ওকে চিনিও না, কিন্তু আমার মনে হচ্ছে আমার খুব আপন কেউ, খুব কাছের কেউ মারা গেছে। বাসায় কি আনন্দ বয়ে যাচ্ছিল, হঠাৎ করে এক মুহূর্তে সবকিছু শেষ হয়ে গেল। আমার আফসোস একটু কম হচ্ছে ভাইয়া, এটা ভেবে যে আমি ওকে বলতে পেরেছিলাম যে তোমাকে আমার বাসার সবাই মেনে নিয়েছে, না হলে আমি গিল্ট ফিল হতো। মেনে নিয়ে আর কি হলো, ও তো মৃত্যুকে মেনে নিল। আসলে মৃত্যু এমন একটা সত্যি যেটা আমাদের সবাইকে মেনে নিতে হয়। যাই হোক, চল আগাই। ভাইয়া, আমার না খুব কষ্ট হচ্ছে, আমি যেতে চাই না। আমি সামনে থেকে ওর মুখটা দেখতে পারবো না ভাইয়া, তার থেকে একটা কাজ কর, তুই বরং যা। আমি ওর মুখটা দেখতে পারবো না ভাইয়া। শেষবারের মতো ওকে একবার দেখবি না? না দেখলে তো তুই রক্ত মাংসের রাশেদের মুখটার কখনোই দেখতে পারবি না। আমার না ভাইয়া চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে, আমার কেমন যেন কণ্ঠ দুপাশ দিয়ে আটকে আসছে ভাইয়া।
একটু শক্ত হব, একটু শক্ত হব। দেখ, আমরা তো এখন ওকে দেখতে যাচ্ছি, এমনও হতে পারে ওকে দেখতে যেও আমরা এই পৃথিবী থেকে নাই হয়ে যেতে পারি। আসলে মৃত্যুটাই সব থেকে বড় সত্যি। ভাইয়া ও না গোলাপ ফুল খুব পছন্দ করতো, আমি ওর মাথার কাছে গোলাপ ফুলটা রেখে আসবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওর আশপাশের মানুষটা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কে, তাহলে আমি কি বলবো? বলবি আপনজন। কিন্তু ও তো অনেক দূরের হয়ে গেল। দেখ জ্যোতি, এত ভেঙে পড়িস না। এত ভেঙে পড়লে সারাটা জীবন কিভাবে কাটাবি? দেখ, আস্তে আস্তে আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই আমাদেরকে ছেড়ে চলে যাবে। মৃত্যুটা সব থেকে বড় সত্যি জ্যোতি। আমরা মানুষ, আমরা ভাবি আমরা অনেক পাওয়ারফুল, আমরা অনেক সব কিছুতে সর্বেসর্বা, কিন্তু আদতে আমাদের মতো অসহায় জীবী পৃথিবীতে আর কেউ নেই। হ্যালো, হ্যাঁ জাহিদ, তোরা কি পৌঁছেছিস? ও জ্যামে। এ বাবা, তোর সাথে তো জুথি আছে তাই না রে বাবা? কি যে আমি জিজ্ঞেস করি না, মাথাটাই আমার খারাপ হয়ে গেছে। জুথি তো থাকবেই। শোন না বাবা, আমার না বুকটা খুব কাঁপছে। আমি ছেলেটাকে কখনো দেখিনি, কিন্তু আমার না খুব কান্না পাচ্ছে রে। শোন জাহিদ, বোনকে একটু দেখে রাখিস, কাছেই থাকিস। আয়, সবকিছু মিটিয়ে তোরা ভালোভাবে ফিরে আয় বাবা। রাখছি, হ্যাঁ রাখছি। কি এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার? রাগ কমেছে তাহলে তোমার? রাগ কমবে কি? তুমি তো আগুনে ঘি ঢেলে দিয়েছো। এত বড় দুঃসাহস তুমি কোথায় পেলে? দুঃসাহস? কিসের দুঃসাহস? তুমি কোন সাহসে সিনথির সাথে আমার অনুমতি ছাড়া দেখা করতে গেছো? কেন, সে আমার মেয়ে না? আমি তার সাথে দেখা করব না? না, দেখা করবে না। তোমার দেখা করার কোনো রাইট নেই। তুমি মেয়েটাকে বস্তি বানিয়েছো, সেজন্য বস্তির ছেলে পেলেকেও পছন্দ করেছে। কি অদ্ভুত কথা বলছো! আমি কি ভুল করলাম নাকি তোমার ভাইয়ের বাড়িতে আমার মেয়েকে রেখে? ভুল করবে কেন? তুমি না চাইলেও সিনথি কবিরের সাথেই থাকতো। আর শোনো, কাল সিনথি চলে আসবে। কি কি কাল? মানে কি? কি আশ্চর্য! তুমি আমাকে আজ জানাচ্ছ সেটা? জানিয়ে কি হবে? তুমি তো আর আসবে না। দুদিন আগে জানালে তোমার সমস্যাটা কি হতো? তোমাকে আমি ডিভোর্স দিয়েছি, এবার সময় মতো পেয়ে যাবে। তোমার কত বড় স্পর্ধা তুমি কবিরের কাছে ওই বখাটের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার রিকোয়েস্ট করো। স্পর্ধা দেখিয়েছো না? যেহেতু তুমি স্পর্ধা দেখিয়েছো, তোমাকে আমাদের আর লাগবে না। বাই। হ্যালো হ্যালো হ্যালো, যেতে পারবো না মানে? মম, তুমি কি আমাকে ঘরে বন্দি করে রেখেছো নাকি? ইয়েস, আমি তোমাকে বন্দি করে রেখেছি, কারণ বন্দি হবার মতোই কাজ তুমি করেছো। মম, তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? এমন বিহেভ করছো কেন? রাস্তার একটা টোকাই ছেলের সাথে তুমি রিলেশনে গেছো, আর তার জন্য কি হয়েছে? তোমার মামাকে অপমানিত হতে হয়েছে রাস্তায়, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো এমন করছো কেন? সিনথি, আমি বারবার তোর গায়ে হাত তুলতে চাই না। আমি বলেছি তুমি এই ঘর থেকে এক পা বাইরে রাখবে না। আমি বলেছি তুমি কোথাও যেতে পারবে না। আমার কথার উপর আর কোনো কথা হবে না, ওকে? জ্যোতি,
বিকাল হয়ে গেছে মা, তুই এখনো কোনো কিছু খেলিনি, কিছু খেয়ে নে না। আমার খিদে নেই মা, আমি খাবো না। আচ্ছা মা, তুই যে মানুষটার জন্য না খেয়ে আছিস, যে চলে গেছে, তার জন্য যদি তুই কষ্ট করিস, তার আত্মা কি শান্তি পাবে বল না? মা, গতকাল রাতে রাশিদ আমাকে কল করেছিল, আমি কলটা রিসিভ করতে পারিনি। আমি ভেবেছিলাম কি পরে ওকে কলটা ব্যাক করব, কিন্তু আমার আর মনে ছিল না। মা, আমি ওর সঙ্গে শেষ কথাটা বলতে পারিনি। মারে, রাশিদ তো আর জানতো না যে আজকে সকালটাই তার শেষ সকাল হবে, আর তুইও তো জানতিস না যে রাশিদ আর কখনো তোকে ফোন করবে না, তাই না? মা, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে থাক, কিন্তু কিছু একটা খেয়ে নে, নাহলে তোর শরীরটা খারাপ করবে মা। আমার কিচ্ছু হবে না, আমার খেতে ইচ্ছা করছে না, তুমি যাও। আচ্ছা শোন না, মানে তুই একটা কিছু না খেলে না আমি ঠিক শান্তি পাচ্ছি না। তুই একটা কিছু খেয়ে নে, দেখবি শরীরটা ভালো লাগবে। আচ্ছা নুডলস করে দেবো আমি তোকে? মা, আমার সত্যি ভালো লাগছে না, আমার খেতে ইচ্ছা করছে না, আমার কোনো খিদে নেই। আমার রাশিদের কথা খুব বেশি মনে পড়ছে। মনে তো পড়বেই না, যাকে তুই পছন্দ করতিস, যাকে নিয়ে তোর সারাটা জীবন থাকতে চেয়েছিলি, সে আজকে নেই পৃথিবীতে। খারাপ লাগাটাই তো স্বাভাবিক, তাই না? ফুপি কোথায়? তোর বাবা তো বাইরে গেছে, তোর ফুপি আর চাচা ছাদে আছে। তাহলে আমি একটু ছাদে যাই মা, আমার ঘরে একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে মা, শোন, ছাদে যাবি, ছাদে যাওয়ার আগে একটু কিছু খেয়ে নে মা, নাহলে অসুস্থ হয়ে যাবে। আয় মা, আমার লক্ষ্মী, চল। বুঝলি, সবকিছু মিলিয়ে না কেমন যেন লাগছে। কয়দিনের মধ্যে না কত কিছু ঘটে গেল। হ্যাঁ, জীবনের ঘটনা যেমন ঘটবে সেটাকে আমাদের মেনেও নিতে হবে। তোকে এমন দেখাচ্ছে কেন? তুইও কি যথেষ্ট কান্নাকাটি করেছিস নাকি? না, কিছু বলেনি, সবই ঠিক আছে। তোর বাসা থেকে যে ফোন করেছিল, তোর হাজবেন্ড কিছু বলেছে? না, কি বলবে, কিছু বলেনি, সব ঠিক আছে। সিন্থির সাথে কথা বলার পর তোকে দেখলাম হাসি খুশি, আজ এমন দেখাচ্ছে কেন? বললাম তো সব ঠিক আছে, এত টেনশন নিস না। কাল সিন্থির সাথে দেখা করেছিলি? দেখা করতে গিয়েছিলাম। এক কাজ কর না, সিন্থিকে একদিনই বাসায় নিয়ে আয়, জুথুরও ভালো লাগবে, আমরা একটু হই হুল্লোড় করলাম। না রে, সিন্থিকে কোনো কিছু বলার অধিকার আমি হারিয়ে ফেলেছি। অধিকার হারিয়েছিস মানে কি বলছিস তুই এসব? কিরে নাহার, হ্যাঁ কিসের অধিকারের কথা বলছিস? হ্যাঁ, ভাইজান, আমি সিন্থির সাথে দেখা করেছি। আসলে রাশেদের মৃত্যুর সংবাদ শুনে আমার মনটা যা খারাপ হয়েছিল না, আমি সিন্থির চাচার সাথে দেখা করে কবিরকে বললাম যে রাহাতের মামলাটা তুলে নিতে, আর সেজন্য কি? সেজন্য কবির সিন্থির বাবাকে কি না কি বলেছে আমি জানি না। সিন্থির বাবা আমাকে ডিভোর্স দিচ্ছে, আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে বলেছে। কি বলছিস? এই সামান্য বিষয়ে ডিভোর্স? ডিভোর্স দিয়েছে কেন? ওই যে সিন্থির সাথে ফুপু দেখা করতে গেছিল, এই বিষয়টা ওদের পরিবার ভালোভাবে নেয়নি। চারিদিকে এত কান্নাকাটি তো ভালো লাগতেছে না লতিফা। তুমি কাঁদতেছো কেন? কি কারণ? চাচ্ছু তোমরা সকালে চলে যাবে? আরে বাপ, ওই আমার ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, বিকেল 4টায় আজকে মিটিং, রাফসানের সাথে রওয়ানের সাথে। ওরা আমাদের ব্যবসায় ইন্টারেস্টেড। ওহো, তাই তো, মানে কচু আর চিংড়ি খেলে ওনার অ্যালার্জি বাড়ে। আমরা এখন সন্ন্যাস জীবন গ্রহণ করিয়াছি, তাই আমাদের সংসারে মায়া ত্যাগ করিতে হইবে, তাই না ভাইজান? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো।
জোনাকির আলো